নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেজবীজ রায়। পর্ব 41। পরিণীতা, প্রিয়তা, ইনায়া, পূর্ণ সবাই মিলে পরিণীতার বারান্দায় দোলনায় বসে আছে। সকলের চিন্তা চেতনা জুড়ে একটা জিনিসই বিরাজ করছে, চিত্রা। পরিণীতা কিংকর্তব্য বিমূঢ়, মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। প্রিয়তা ব্যস্ত পায়ে অনবরত পায়চারি করতে করতে চিত্রা নাম্বারে কল দিয়ে যাচ্ছে। ভয় রীতিমতো মেয়েটার শরীর ভিজে যাচ্ছে। ইনায়া গালে হাত দিয়ে বলল, তলে তলে এত কিছু চলে, আর আমরা কিছুই না। প্রিয়, তুইও আমাদের কিচ্ছু বললি না। পূর্ণতা একটু চিন্তিত কণ্ঠে বলল, এসব কথা বাদ দিয়ে ভাব, এখন কি করবি? অতিরিক্ত টেনশন হয়ে যাচ্ছে না এখন? কিছুই তো বুঝতে পারছি না। ইনায়া কিছুক্ষণ চুপ থেকে ভয়ার্ত কণ্ঠে বলল, যদি চিত্রা আপু সত্যি সত্যি উল্টোপাল্টা কিছু করে ফেলে? আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট করা উচিত না, এখনই প্রেম ভাইয়াকে সব জানানো উচিত। প্রিয়তা 30তম বার ফোন করে নিরাশ হলো। পরিণীতার পাশে এসে ধপাস করে বসে বলল, উদ্ভ্রান্ত কণ্ঠে বলল, এখন কি করব? পূর্ণতা বলল, চল প্রেম ভাইকে গিয়ে ডেকে আনি। ডেকে আনি বলতে দাঁড়িয়ে পড়ল পূর্ণতা। সাথে সাথেই পরি ওর হাত টেনে বসিয়ে দিল। বিরক্তি কণ্ঠে বলল, তোর মাথায় কি গোবর পড়া পূর্ণ? এখন এই শেষ রাতে গিয়ে তুই ছোড়দাকে ডেকে তুলবি, তারপর কি বলবি? চিত্রা আপু তোর জন্য পাগলামি করছে। ও সেভাবে কি ভাববে? ছোটদা কি রিয়াকশন দেবে ভেবেছিস? আর সব থেকে বড় কথা, এখন কিভাবে ডাকবো দুজনকে? বিবেককে গেলে খেয়েছিস? প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। এত স্ট্রেস আর নেওয়া যাচ্ছে না তার। প্রিয়তা বলল, আমার মনে হয় না ওরকম কিছু হবে, কারণ চিত্রা আপুর বাড়িতে অনেক লোক। যেভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করছিল, আমি নিশ্চিত পাশে সবাই ছিল। তাই এই চিন্তাটা একটু কম করলেও চলবে। আর আমি এটা নিয়েও চিন্তা করছি না। ইনায়া কৌতূহলী কণ্ঠে বলল, তাহলে কি নিয়ে চিন্তা করছিস? প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল, ব্যথিত কণ্ঠে বলল, আজ থেকে চিত্রা আপুর ধ্বংসের শুরু হলো। যতদিন না পর্যন্ত চিত্রা আপুর ছোটদাকে পুরোপুরি ভুলতে পারবে, ততদিন জ্বলন্ত কয়লার মতো জ্বলে পুড়ে মরবে। কি ভীষণ যন্ত্রণায় কাটবে এক একটা দিন, এক একটা ক্ষণ। প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আর আমার মনে হয় না চিত্রা আপু কখনো ভুলতে পারবে। বিচ্ছেদের ঘা, তার না পাওয়ার নির্দারুণ যন্ত্রণা, তার আসক্তির পাহাড়, যা কখনোই ভালোবাসাকে ভুলতে দেয় না, বরং চক্রবর্তী হারে মনের গভীর থেকে গভীরে শিকড় গেঁথে দেয়। আর যেখানে ছোট ভাবি চিত্রা আপুর বোন, সেখানে সেখানে তো ছোটদাদার চোখের সামনে থাকবে। ভুলে যাওয়া কিভাবে সম্ভব? ওরা সকলেই ব্যথিত হলো। এনায়া ভাবুক কণ্ঠে বলল, এর জন্যই বোধ হয় চিত্রা আপু প্রেম ভাইয়ের আশেপাশে সবসময় ঘুরঘুর করতো। তোমরা দেখোনি, আমি দেখেছি। সবাই ওর দিকে তাকালো। ইনায়া বলল, হ্যাঁ, চিত্রা আপু প্রায় সময় প্রেম ভাইয়ার দিকে তাকিয়ে থাকতো, কথা বলার বাহানা খুঁজতো, আরও কত কি। ওই যে পৃথা আপুর বিয়ে হলো, তখন আরও অনেক কিছু দেখেছি, কিন্তু বেশি ভাবিনি, কারণ ভাইয়াকে কখনো চিত্রা আপুর দিকে তাকাতেও দেখিনি বা কথা বলতেও দেখিনি। দীর্ঘ নিঃশ্বাস ফেললো পরিণীতা, ভারাক্রান্ত কণ্ঠে বলল, দুনিয়ার সব ঝামেলা কি ভাইদের সাথেই হওয়ার ছিল? সকল ঝামেলা যন্ত্রণা কি আমার ভাইদেরই কেউ দেওয়া হয়? আবারও দীর্ঘশ্বাস ফিরে বলল, প্রথমে বড় দাদানকে সীমাহীন যন্ত্রণায় ছটফট করতে দেখলাম, তবু নিজের মনকে বুঝিয়ে দিলাম ওদের ভালোবাসা দুই তরফা, কষ্ট পেলে দুজনই বাঁচে। কিন্তু ছোটদার ব্যাপারটা অন্যরকম। চিত্রা আপুর ভালোবাসা একপাক্ষিক। এখন চিত্রা আপুর এই একপাক্ষিক পাগলামির জন্য না আবার ছোট দাদানের জীবনে কোনো ঝড় নেমে আসে। প্রিয় যে বর্ণনা দিল, তাতে মনে হয় চিত্রা আপু কখনই ছোটদাকে ভুলতে পারবে না। জানি না কোন ঝড় অপেক্ষা করছে। ওদের কথা বলার মাঝেই প্রিয়তা লক্ষ্য করলো কিছুক্ষণের মধ্যে সূর্যোদয় হবে। বাইরের দিকে তাকিয়ে আর কিছুক্ষণ একটা মনে আসতেই সকল চিন্তা পালিয়ে গেল তার। মন প্রফুল্ল হলো। সে চিত্রা, প্রেম, সবার ভাবনাকে একপাশে রেখে চট করে উঠে দাঁড়ালো। প্রিয়তাকে দাঁড়িয়ে পড়তে দেখে ইনায়া বলল, কোথায় যাচ্ছিস? প্রিয়তা কিছু বলল না, এক প্রকার দৌড় দিল। অবাক হয়ে গেল ইনায়া। প্রিয়তা যাওয়ার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলল পরিণীতা, কারণ সে ভালোই জানে প্রিয়তা এখন কোথায় যাবে। প্রিয়তা দৌড়ে নিচের ঘরে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে সেটা নিয়ে দৌড়ে দিল ওপরের দিকে। 2 মিনিটের মধ্যেই শিকদার বাড়ির দীর্ঘ সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল। আলতো হাতে ছাদের দরজা ঠেলতে সামনের দৃশ্য দেখেই প্রিয়তার মাসুল বড় বড় হয়ে গেল। একটা ক্রাশ খেয়েছে সে। অন্ধকার আকাশে একটু একটু সূর্য কিরণ উকি দিচ্ছে। প্রণয় ছাদের মাঝখানে স্ক্রিন
টাইট ট্র্যাক প্যান্টের সাথে মাসেলস ফিট র্যাক করে পুশ আপ দিচ্ছে। আলো অন্ধকারের মধ্যে তার পুরুষালী পেটানো শরীরটা প্রিয়তা নজর কাটছে। প্রিয়তা নিজের অজান্তে মনোমুগ্ধের মতো এগিয়ে গেল প্রণয়ের দিকে। প্রণয়ের গা, কাঁধ, বুক ঘামে ভিজে পাতলা কিঞ্চি গেঞ্জিতে শরীরের সাথে লেপটে আছে। উন্মুক্ত হাত বুক কাঁধের পেশিগুলো বেয়ে স্বচ্ছ ঘাম চুয়ে চুয়ে পড়ছে। প্রিয়তার গালে হাত দিয়ে লোভাতুর চোখে তাকিয়ে গিলে খাচ্ছে প্রণয় ভাইকে। প্রণয় ভাইয়ের হটনেস দেখে প্রিয়তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো হট চকলেট। প্রণয় পুশ আপ দিতে দিতে প্রিয়তার দিকে না তাকিয়ে বলল, এই শেষ রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? আচমকা প্রণয়ের পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল প্রিয়তা। ধ্যানভঙ্গ হয়ে গেল তার। তাড়াতাড়ি চোখ অন্যদিকে ঘুরিয়ে আমতা আমতা করে বলল, সকালের ফ্রেশ এয়ার নিতে এসেছি। প্রণয় পুশ আপ দেওয়া বন্ধ করে বসলো। প্রিয়তার দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, এখন সকাল? প্রিয়তা আবার ফুস করে গেল। আমতা আমতা করে বলল, মানে একটু পরে হবে, তাই আগে থেকে চলে এসেছি যাতে সূর্যটা দেখতে পারি। প্রিয়তার চোখ লুকিয়ে মিথ্যা বলা দেখে হেসে ফেলল প্রণয়। প্রিয়তা মনে মনে আফসোস করে বলল, ব্যাটা আমাকে দেখে পুশ আপ দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি গাধা, কেন যে সামনে গেলাম। সে আবার নিচু সরে বলল, আপনার পুশ আপ দেওয়া শেষ প্রণয় ভাই? প্রণয় শান্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। তারপরে প্রিয়তাকে উদ্দেশ্য করে বাঁকা হেসে বলল, মন খারাপ হয়ে গেল প্রিয়তার। সে দেখতে ছুটে এলো। সেটাই আর হলো না। সে মন খারাপ করে বলল, ও। প্রিয়তার মুখ অন্ধকার করে ফেলতে দেখে ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। প্রিয়তার দিকে তাকিয়ে দুষ্টু কণ্ঠে বলল, ইচ্ছে তো ছিল আরও খানিক দেওয়ার। প্রণয়ের মুখের কথা করার আগেই প্রিয়তার মুখ ঝলমলে হয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাহলে দিন। প্রণয় হতাশ করে বলল, থাক আর দেব না, জিমে গিয়ে 50 কেজি ডাম্বেল তুলব। প্রিয়তার হাসি হাসি মুখটা আবারও অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। মুখ কালো করে বলল, কেন? এই না বললেন দেবেন, তাহলে আবার জিমে গিয়ে ডাম্বেল তোলার কি দরকার? এখানেই পুশ আপ দিন না। প্রণয় আবারও হতাশ কণ্ঠে বলল, 50 কেজি তুলতে হবে, এখানে আমি 50 কেজি কোথায় পাবো? প্রিয়তা মন খারাপ হলো। কিছুক্ষণ ভেবে বলল, 50 কেজি নেই, 48 কেজি আছে, চলবে? প্রিয়তার কথায় প্রশস্ত হাসলো প্রণয়। প্রিয়তার মনের বাসনা বুঝে বলল, ঠিক আছে, 48 কেজি না হয় দে। প্রিয়তা লাজুক হাসলো। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, উপরে শুয়ে পড়ুন। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে পুশ আপ দেওয়ার ভঙ্গিতে শুয়ে পড়ল। প্রিয়তা হাতের ব্রাশটা রেলিংয়ের ওপর রেখে ধীরে পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। তার কেমন গলা শুকাচ্ছে, বুকও হালকা হালকা কাঁপছে, কিন্তু নিজের কাঁপাকাঁপি বন্ধ করে প্রণয়ের পিঠের উপর শুয়ে পড়ল। নিজের উপর ছোট্ট দেহের ভারটা অনুভব হতেই তীব্র শান্তিতে বুকটা ভরে গেল প্রণয়ের। ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসি। প্রিয়তার রিনরিনে কণ্ঠে বলল, দিন এখন। প্রণয় হেসে আবারও পুশ আপ দিতে শুরু করলো। তার প্রিয়তা মন ভরা। প্রণয়ের ছিল নিত্যদিনের অভ্যাস। আগে প্রায় এমনভাবে প্রিয়তাকে নিয়ে পুশ আপ দিত, আর প্রিয়তা নেশাগ্রস্তের মতো প্রণয়ের ঘামে ভেজা শরীরের ঘ্রাণ নিত। এটা প্রিয়তার ভীষণ পছন্দের একটি কাজ। প্রণয়ের নর্মাল দেহের ঘ্রাণের চেয়ে প্রণয়ের ঘামে ভেজা শরীরের ঘ্রাণ আরও অনেক বেশি মাদকীয় ও ম্যানলি লাগে প্রিয়তার কাছে। তার প্রচণ্ড অবসেশন এই ঘ্রাণের ওপর। আগে যখনই প্রণয় বাইরে থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসতো, তখনই প্রিয়তা বুকে মুখ লুকিয়ে ঘামে ভেজা গায়ের গন্ধটা নিত। ম্যানলি পারফিউমের সাথে ঘামের গন্ধ মিলেমিশে একদম একাকার। ড্রিঙ্ক না করেও পুরোপুরি মাতাল মাতাল একটা অবস্থা। প্রিয়তা ধীর স্থির কণ্ঠে শুধালো, কষ্ট হচ্ছে প্রণয় ভাই? প্রণয় পুশ আপ দিতে দিতে মৃদু ঝাঁঝ নিয়ে বলল, তুই কি কোনোভাবে আমার অ্যাবিলিটি নিয়ে সন্দেহ করছিস? তোর কি আমাকে পুষ্টিহীনতার ভোগা মানুষ বলে মনে হয়? তোর মতো আরও দুটো প্রণয় শিকদার এক হাতে তোলার সামর্থ্য রাখে। একটা কথা জিজ্ঞাসা করায় এতগুলো কথা শুনিয়ে দেওয়ায় হতভম্ব হয়ে গেল প্রিয়তা। মনে মনে মুখ ঝামটা দিয়ে বলল, এর জন্যে মানুষের ভালো চাইতে নেই। প্রণয় আরও বেশি ঘামতে লাগলো। প্রায় 100টা পুশ আপ কমপ্লিট করে থামলো। ছাদের রেলিংয়ের কাছে এক হাত উঁচু করে পুরো ছাদ প্লাস্টার করা সেই উঁচু অংশে প্রণয়ের প্রিয়তা বসে পড়ল। অতঃপর পূর্ব আকাশে ক্ষীণ রক্তিম সূর্যের দর্শন মিলেছে। প্রিয়তা দেখল প্রণয় সারা শরীর বেয়ে নদীর স্রোতের মতো ঘাম ছুটছে। সে নিজের ওড়না দিয়ে আলতো হাতে প্রণয়ের গাল, গলা, বুক, কাঁধ মুছে দিতে লাগলো। প্রণয় তীব্র
তীব্র আসক্তিময় চোখে তাকিয়ে রইল প্রিয়তার মায়াময় মুখের দিকে। নেশাগ্রস্ত কণ্ঠে ডাকল, জান। হাত থেমে গেল প্রিয়তার। চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোকে যত দূরে রাখতে চাই তুই তত কেন কাছে চলে আসিস? কেন আমার সকল ভাবনা এলোমেলো করে দিস? তোর নিষ্পাপ মুখ, বোকা চাহনি, তোর নরম স্পর্শ আমাকে স্থির থাকতে দেয় না, মনকে শক্ত করে রাখতে দেয় না। মুহূর্তে ভেঙে চুরে গুড়িয়ে দেয় মনের সকল শক্ত করে রাখা দেওয়ালটাও। তোর নিঃশ্বাসের উষ্ণতা আমার অভ্যাস, তোর কণ্ঠের মিষ্টতা আমার মরণের সুখ। তুই বুঝে গেছিস তাই না, এই প্রণয় শিকদার জানটাকে ছাড়া একদম থাকতে পারে না, তোর জানটাকে না দেখে নিঃশ্বাস নিতে পারে না। তাই বারবার ভালোবাসার লোভ দেখাস। আমি জানি, আমি চাই তুই আমায় ভুলে যা। সাথে এটাও চাই তুই যেদিন আমায় সত্যি সত্যি ভুলে যাবি সেই দিনই যেন এই পৃথিবীতে আমার শেষ দিন হয়। প্রিয়তা প্রশ্নবোধক চোখে তাকিয়ে প্রশ্ন করল, কি? প্রিয়তার কণ্ঠে প্রণয়ের ভাবনার সুতো ছিল। সে প্রিয়তার প্রশ্নের উত্তর না দিয়ে বিচক্ষণ চোখে তাকালো তার দিকে। উল্টো প্রশ্ন ছিল, মুখের অবস্থা এমন কেন? কিসের চিন্তা করছিস তুই? থমকে গেল প্রিয়তা। এটাও বুঝে গেছে। এখন কি জবাব দেবে সে? প্রণয় ভাইকে এভাবে কিভাবে বলবে? প্রণয় দিক থেকে চোখ নেমিয়ে আমতা আমতা করতে করতে শুরু করলো। সাথে সাথে ভ্রু কুচকে ফেললো প্রণয়। প্রিয়তার গাল ধরে মুখ উঁচু করে তুললো, ভ্রু নাচিয়ে বলল, বল, কি নিয়ে এত চিন্তা করছিস? দেখে তো মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুমাসনি। প্রিয়তা বিপাকে পড়ে গেল। প্রণয় ভাইয়ের চোখে চোখ রেখে মিথ্যা বলার মতো বুকের জোর তার নেই। তাহলে এখন এসব প্রেম ভালোবাসার কথা প্রণয় ভাইকে বলতে হবে? প্রণয় পরিণীতার আরেকটু কাছে চলে এলো। নরম গালে স্লাইড করতে করতে আদরে কণ্ঠে ডাকলো, জান। কেঁপে উঠল প্রিয়তা। চোখ বন্ধ করে গড়গড় করে বলতে লাগলো, একটা বিষয় নিয়ে ভীষণ ভয় পেয়ে আছি, তাই রাতে ঘুমাতে পারিনি। আরও খানিকটা ভ্রু কুচকে গেল প্রণয়ের। কপালে ভাঁজ ফেলে বলল, কি বিষয় নিয়ে? প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকিয়ে ঢোকিল। আমতা আমতা করতে করতে বলল, কাল ছোটদা বিয়ে করেছে। তো তো ছোট ভাবির বড় বোন চিত্রা আপু ছোটদাকে অনেক পছন্দ করে। তারপর তারপর কাল মাঝরাতে চিত্রা আপু আমাকে ফোন করে বলে ছোটদাকে ফোন না দিলে উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবে। তারপর তারপর আমি পরি আপুকে বলি, আপু ছোটদাকে ডাকতে নিষেধ করে দিয়েছে। এখন চিত্রাপুকে কি করবে না করবে এটা নিয়ে একটু চিন্তায় আছি। পুরো কথাটা প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকিয়ে বলল। প্রণয়ও খুব কাছ থেকে একদৃষ্টিতে তাকিয়েছিল নিজের প্রাণের দিকে। সব শুনে প্রণয় শান্ত কণ্ঠে বলল, যা হওয়ার হবে, এগুলো তাদের একান্তই পার্সোনাল ম্যাটার, এখানে তোর কোনো ভূমিকা নেই। আর মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে হোক তোর মাথায় হামানোর একটুকু দরকার নেই। কোনো রকম চাপ নেওয়া যাবে না, ঠিক আছে? তাদের কোনো বিষয়ে কথা বলবি না, বুঝেছিস তো? প্রিয়তা ওপর নিচ মাথা চাকালো। প্রণয় কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গুড গার্ল। প্রিয়তা পলক্ষীন চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় হাত বাড়িয়ে রেলিং থেকে ব্রাশ নিয়ে প্রিয়তার মুখের সামনে ধরে বলল, হা কর। প্রিয়তা প্রণয়ের হাতে ব্রাশ দেখে মুখ ছোট করে ফেলল। এখন 20 মিনিট ধরে তার উপর অত্যাচার হবে। প্রিয়তাকে মুখ কালো করে ফেলতে দেখে দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। 2 গাল চেপে ধরে দাঁত ব্রাশ করিয়ে দিতে দিতে বলল, নিশ্চয়ই চাস না ছোটবেলার মতো সারা বাড়ি ছুটে ছুটে তোকে ধরে ধরে ব্রাশ করিয়ে দেই? প্রিয়তার সাথে 2 পাশে মাথা নাড়ালো। প্রণয় তার সামনে দাঁতে ব্রাশ চালাতে চালাতে বলল, তাহলে না নড়ে চুপচাপ বস। প্রিয়তা একদম স্থির হয়ে গেল। প্রণয় সময় নিয়ে ঘষে ঘষে ব্রাশ করিয়ে দিয়ে বলল, এখন কি করবি বলতো? প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নিচে যাব। প্রণয় তার ঠোঁটের 2 পাশে লেগে থাকা ফেনা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, যদি মার খেতে না চাস তবে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে লক্ষ্মীমের মতো ঘুমিয়ে পড়বি, আর অন্যের বিষয়ে বেশি মাথা ঘামাই না, মনে থাকবে? প্রিয়তা উপর নিচ মাথা চাকালো। ঠিক আছে, যা। প্রিয়তা প্রণয়কে আরও কয়েক সেকেন্ড মন ভরে দেখে নিয়ে উঠে চলে গেল। প্রণয় চেয়ে রইল প্রিয়তা যাওয়ার পানে। সকাল 7টা। অনবরত দরজায় করাঘাতের শব্দে ঘুম হালকা হয়ে এলো প্রেমের। সে বিরক্তিতে নাক মুখ কুচকালো, ঝাপসা চোখে চোখ মেলে তাকালো। আশেপাশে হাত রে সেন্টার টেবিলের ওপর থেকে চশমা নিয়ে চোখে পড়ল। উঠে বসতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। পাশে তাকিয়ে দেখলো উষা তার পাঞ্জাবির কলার 2 হাতে মুঠো করে শক্ত করে ধরে শিশুসুলভ ভঙ্গিতে শুয়ে আছে।
প্রেম সন্তর্পণে উষার হাত ছাড়িয়ে উঠে দরজা খুলে দিল। প্রহেলিকা হাতে শাড়ি, গয়না আর কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। প্রেম কপাল কুঁচকে বলল, বড় আপু, তুমি এত সকালে? প্রহেলিকা এসে বলল, বড় আম্মু পাঠিয়েছেন তোর বউকে রেডি করে নিয়ে যেতে। কিছু নিয়ম নীতি আচার রয়েছে। তা কোথায় তোর বউ? প্রেম দরজা থেকে সরে দাঁড়ালো। প্রহেলিকা ঘরে প্রবেশ করে চারপাশ চাইল। প্রেম ধীরে কণ্ঠে উষাকে ডাকলো, এই উষা, ওঠো, সকাল হয়ে গেছে। উষা একটু নড়ে চড়ে প্রেমের হাত জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ল। প্রহেলিকা মুচকি মুচকি হাসছে। প্রেম আবার ডাকলো, এই উষা, ওঠো। উষা এবার পিটপিট করে তাকালো। প্রেম তাকে অর্ধঘুমে অবস্থায় তুলে বসিয়ে দিয়ে বলল, বড় আপু এসেছেন, দেখো। উষা বোকা চোখে তাকালো প্রেমের দিকে। হঠাৎ ঘুম থেকে ওঠায় তার ব্রেন কাজ করছে না। প্রহেলিকা গিয়ে উষার পাশে বসলো। প্রেম ওয়ার্ড্রপ থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রহেলিকা পূর্ণ দৃষ্টিতে তাকালো 14 থেকে 15 বছর বয়সী মেয়েটার দিকে। মেয়েটা বেশ সুন্দরী। প্রহেলিকা মিষ্টি কণ্ঠে বলল, ঘুম ভালো হয়েছে? উষা প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকা বসতে বসতে বলল, তুমি আমাকে দেখো নাই, আমি প্রেমের বড় আপু। উষার দৃষ্টি পরিবর্তিত হলো, সাথে সাথে সালাম দিল। প্রহেলিকা মেয়েটাকে সুশিক্ষার ওপর প্রসন্নিত হলো। হাতে করে আনা খয়েরি শাড়িটা উষার হাতে দিয়ে বলল, এটা বড় আম্মু দিয়েছেন, গোসল সেরে এটা পরে রেডি হয়ে নিচে আসো। উষা হাত থেকে শাড়ি নিয়ে কিছুটা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এত সকালে গোসল করবো আপু? আর একটু বেলা হলে করি। প্রহেলিকা একটু ইতস্তত করে বলল, এটাই নিয়ম, তাই এখন গোসল করে করে নাও, এটা পরে আসবে, ঠিক আছে? উষা এবার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রহেলিকা একটা মেডিসিনের পাতা এগিয়ে দিয়ে বলল, এটা থেকে একটা খেয়ে নাও। উষা সেটা হাতে নিয়ে দেখলো। বিস্ফোরিত কণ্ঠে বলল, আমি তো অসুস্থ না আপু, ওষুধ কেন খাবো? প্রহেলিকা একটু লজ্জা লাগলো। যতই হোক ছোট ভাইয়ের বউ। সে একটু নিচু কণ্ঠে বলল, এটা পেইন কিলার, এটা খেয়ে নাও, শরীরে সব ব্যথা বেদনা চলে যাবে। উষা এবার আরও বড় করে তাকালো প্রহেলিকার দিকে। আপত্তি জানিয়ে বলো, আমার তো কোথাও কোনো ব্যথা নেই আপু। প্রহেলিকা ভ্রু কোঁচকালো। উষাকে মাথা থেকে পা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। একটু কৌতূহলী কণ্ঠে বলল, তোমার হাতে পায়ে গায়ে ব্যথা নেই? উষা দুই পাশে মাথা নাড়ালো। প্রহেলিকার চতুর মস্তিষ্ক যা বছর বুঝে নিল। সে উষার হাত থেকে মেডিসিনের পাতাটা নিয়ে বলল, তাহলে থাক, এটা খেতে হবে না। তুমি শুধু গোসল সেরে এটা আর কিছু গয়না আছে, ওগুলো পরে নিচে চলে আসো, কেমন? উষা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রহেলিকা হেসে বেরিয়ে গেল। উষা উঠে বিছানাপত্র গুছিয়ে পেছন ফিরে তাকাতেই ঝটকা খেলো। আপনি আবারও তার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। প্রেম শুধু ট্রাউজার পরে কাঁধে টি শার্ট ঝুলিয়ে টাওয়াল দিয়ে গা মুছতে মুছতে বেরিয়েছে। তার উন্মুক্ত পুরুষালী ফর্সা পৃষ্ঠ, চওড়া কাঁধ, পিঠ বেয়ে বিন্দু বিন্দু জলের কোণা গড়িয়ে পড়ছে। হাতে ও কাঁধের পেশিগুলো টাইট হয়ে ফুলে ফেঁপে উঠেছে। উষা দ্রুত নিজের চোখ খিচে বন্ধ করে দিল। তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। এই কাঁপাকাঁপির কণ্ঠে তুতলে বলল, এই কি আপনি খালি গায়ে কেন ঘুরছেন? প্লিজ কিছু পড়ুন, আমার লজ্জা লাগছে। উষার কণ্ঠে পিছু ফিরে তাকালো প্রেম। উষাকে আবার কাল রাতের মতো কাঁপতে দেখে ভ্রু কুঁচকালো। গা মুছে বাদ দিয়ে উষার সামনে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে উষার কাঁপাকাঁপি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুকে হাত গুজে বলল, চোখ খোলো। উষা খোলে না, বরং আরও জোরে খিচে বন্ধ করে নিল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে কাঁধের টি শার্টটা পরে নিল। এবার চোখ খোলো। উষা ধীরে ধীরে চোখ খুলল। তাকালো, বুকের কাঁপন কিছুটা কমেছে। সে আবার প্রেমের দিকে না তাকিয়ে দ্রুত ওয়াশরুমে ছুটে পড়ল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে নিজের আর গাড়িতে চলে গেল। প্রিয়তা, পরিণীতা, ইনায়া, পূর্ণতা, প্রেরণা, ধীরা সবাই ভিড় জমিয়েছে শিকদার বাড়ি রান্না করে। আজকে সব রান্না তাদের ছোট ভাবি করবে। অনুশ্রী বেগম উষার মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল, মা তুমি সব পারবে না, আমরা হেল্প করে দিই। উষা চমৎকার এসে বলল, না আম্মু, আমি সব পারবো। অনুশ্রী বেগম নিজের ছেলে বউর দিকে প্রসন্ন তাকালেন। কপালে চুমু খেয়ে বললেন, যদি কিছু দরকার হয় ডাক দেবে। উষা মাথা নাড়ালো। অনুশ্রী বেগম চলে গেলেন। ইনায়া দুষ্টু দুষ্টু হেসে বলল, ভাবি কালকে ঘুম কেমন হলো? প্রেম ভাইয়া বাসরাতে কি গিফট দিল? উষা লজ্জায় মাথা নিচু করে নিল। লাজু কণ্ঠে বলল, দোয়া করে দিয়েছে। ওরা একসাথে চিৎকার দিয়ে উঠল। পরিণীতা উষার গলায় উকি ঝুঁকি মারতে মারতে বলল, ভাবি কোনো লাভ সাইন তো দেখছি না কেন? ভাইয়া নিশ্চয়ই অনেক রোমান্টিক। ইনায়া এক চোখ টিপে দিয়ে বলল, এত সুন্দর বউ পেয়েও রোমান্টিক না হলে ভাইয়ার জীবনটাই বৃথা।
যদি আমি প্রেম ভাইয়ের জায়গায় থাকতাম, আগামী 10 দিন ঘর থেকে বেরিয়ে হতাম না। ঘরের বাইরে বড় বড় লিখে দিতাম, ডু নট ডিস্টার্ব। প্রিয়তা হাই তুলে বলল, রোমান্টিক হোক আর যাই হোক, তোমার জামাই মস্ত কিপটা, আমাদের বাসর সাজানোর টাকাটা পর্যন্ত দেয়নি। উষা মিষ্টি বানাতে বানাতে লাজুক হেসে বলল, ওনাকে বলে দেব আপনাদের টাকা দিয়ে দিতে। ওদের কথাবার্তার মাঝে উষার কারো গলা শুনে চমকে উঠল। পরিণীতা, প্রিয়তা আর ইনায়া পিলে চমকে উঠল। উষা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে চিত্রা আর কুহু দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে সেও ভীষণ ঘাবড়ে আছে। চিত্রা জোরে জোরে প্রেমকে ডাকছে। উষা আপুকে দেখে ভীষণ খুশি হলো। ইনায়া পরিণীতার হাত চেপে ধরে ভয়ে ভয়ে বলল, আপু আমার ভীষণ ভয় করছে। পরিণীতার প্রিয়তার বুক ধরফর করছে। উষা ছুটে গিয়ে চিত্রাকে জড়িয়ে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু তুমি এসেছো? উষা দেখে আবার চিত্রা শান্ত হয়ে গেল। চিত্রার গলা শুনে অরণ্য, সমুদ্র, অনুশ্রী বেগম আর তনুশ্রী বেগম বেরিয়ে এলেন। চিত্রার চেহারার সৌন্দর্য মলিনতা ঢাকা পড়েছে, চোখের সাদা অংশ রক্তাভ, দেখে ঠিক লাগছে না। সে অশ্রু চোখে উষার দিকে তাকাতেই টুপ করে পানি গড়িয়ে পড়ল। উষার মাথা থেকে পা পর্যন্ত শিকদার বাড়ির বইয়ের মতো, গায়ে দামি শাড়ি, মাথায় ঘোমটা, হাতে কানের স্বর্ণের বালা, গহেনা। এই সাজটা বুঝি তার প্রেমের বউয়ের হিসাবে। চিত্রার চিৎকার করে কাটতে ইচ্ছে করছে। প্রেমকে দেখার জন্য গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। প্রিয়তা লক্ষ্য করলো চিত্রার ভাব ভালো না। সে ছুটে গিয়ে চিত্রার এক হাত চেপে ধরলো, চোখের ইশারায় কাঁদতে মানা করলো। অনুশ্রী বেগম এগিয়ে এসে বললেন, উষা তুমি চিত্রাকে চেনো? উষা ওপর নিচ মাথা ঝাঁকালো। কে হয় তোমার? আমার আপু হয়। মানে তুমি যে বলেছিলে তোমার কেউ নেই? পরিণীতা অনুশ্রী বেগমের পুরো ঘটনা খুলে বলল। অনুশ্রী বেগম বিস্মিত, হতভম্ব। তিনি অবাক কণ্ঠে বললেন, চিত্রার পরিবার তোমার সাথে এমন করেছে? লজ্জিত হলো চিত্রা, মাথা নিচু করে নিল। উষা মাথা নিচু করে বলল, আম্মু চিত্রা আপু আমাকে সবসময় রক্ষা করেছে। চিত্রা আপু না থাকলে হয়তো আমি থাকতাম না। অনুশ্রী বেগম চিত্রার দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, আমি জানি চিত্রা কতটা ভালো মেয়ে, কিন্তু চিত্রার মতো মেয়ের পরিবার এমন হতে পারে কখনো ভাবিনি। অনুশ্রী বেগম বললে, ছাড়েন তো বড় আপা। তিনি চিত্রার উদ্দেশ্যে বলেন, এসো মা। চিত্রা পা এগোচ্ছে না, তার এসব কিছু ভালো লাগছে না। সে শুধু প্রেমকে দেখতে চায়। পরিণীতা প্রিয়তাকে ইশারা দিল। প্রিয়তা বলল, নাস্তার সময় চলে এসেছে। ভাবি তাহলে তুমি চিত্রা আপুর সাথে কথা বলো, আমরা রান্নাঘরে রান্নাটা সেরে নিই। উষা সাথে সাথে আপু জানিয়ে বলল, না না আপু আমি করব। উষা চিত্রার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে না আপু? তোমার সাথে অনেক কথা আছে। বলে চোখের পানি মুছে রান্নাঘরে চলে গেল। অনুশ্রী বেগম আর তনুশ্রী বেগম চলে গেলেন। পরিণীতা প্রিয়তা চিত্রাকে ধরে তাদের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা রিকোয়েস্ট করে বলল, আপু প্লিজ এই বাড়িতে কাউকে কিচ্ছু বলো না, না হলে বিশাল সমস্যা হয়ে যাবে। চিত্রা নিজেকে ধরে রাখতে পারলো না। প্রিয়তাকে জড়িয়ে ধরে আবার হাউমাউ করে কেঁদে উঠল। আহত কণ্ঠে বলল, আমি কাউকে কিছুই বলবো না, আমাকে শুধু একটু প্রেমকে দেখতে দাও প্লিজ, আমি একটু আমার প্রেমকে দেখব। থেমে গেল ওরা। প্রিয়তা চিত্রার চোখের পানি মুছে দিয়ে বলল, এই চোখের পানি মানুষকে দেখো না আপু, তারা তোমাকে ছোট করবে, কিন্তু তোমার ব্যথাটা বুঝে তার মূল্য করবে না। চিত্রা এবার কাঁদতে কাঁদতে বসে পড়ল, চোখ মুছে বলল, প্লিজ আমাকে প্রেমের কাছে যেতে দাও। প্রিয়তা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পরিণীতা তাকে থামিয়ে দিল। চিত্রাকে টেনে তুলে ছোটদার আর্ট গ্যালারিতে রয়েছে বলল, এনে দরজা খুলে দিল। চিত্রা আর কারো দিকে না তাকিয়ে উন্মাদের মতো ছুটল। পূর্ণতার আকান্তে কণ্ঠে বলল, এটা কি করে পারলি তোরা? চিত্রা আপু এখন এগুলো প্রেম ভাইয়াকে বলবে? প্রেম ভাইয়া এগুলো জেনে কি করবে? শুধু শুধু বিব্রত হবে। প্রেম ভাইয়া এখন বিবাহিত, এটা চিত্রা আপুর বোঝা উচিত। চিত্রা আপুর এসব অনুভূতির কথা এখন আর কোনো মূল্যই নেই। পূর্ণতার কথায় প্রিয়তার বুকের রক্ত চলকে উঠল। তার অবস্থাও তো একই। মুহূর্ত চোখে অশ্রু চলে এলো প্রিয়তার। পূর্ণতা আবার বলল, এখন প্রেম ভাইয়া চিত্রা আপুর ছোট বোনের স্বামী, আর বোনের স্বামীকে ভালোবাসার কথা বলা কত জঘন্য একটা ব্যাপার। তুই কেন যেতে দিলি? পরিণীতা পূর্ণতার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, তুই কখনো কাউকে ভালোবাসিস? তুই কখনো কাউকে ভালোবাসিসনি তাই না? তাই ভালোবাসার মানুষ হারালে কোথায় লাগে তুই বুঝিস না। একটা গভীর প্রেমের মনের কতটা গভীরে থাকে, আর সেটা অন্যের হয়ে গেলে তার কতটা পড়ে, সেটা ভালোবাসার
মানুষগুলোকে কোনোদিনও বুঝতে পারবে না, এমনকি আমিও বুঝতে পারবো না চিত্রাপুর অনুভূতিগুলো। কারণ আমার জীবনে কোনোদিন এমন পরিস্থিতি আসেনি। আর যারা কোনোদিন এমন পরিস্থিতি পড়েনি তারা কিভাবে বুঝবে ভালোবাসা হারানোর যন্ত্রণা। পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আর পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হচ্ছে আমি যাকে ভালোবাসি সে অন্য কারো। আমি প্রথম শ্রেণীর মানুষ, আমি যাকে ভালোবাসি সেও আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাই আমি বুঝবো না, কিন্তু অনুভব করার চেষ্টা করতে পারি। এখন ছোটদার কাছে চিত্রা আপুকে যেতে না দিলে তোর কি মনে হয় সব ঠিক হয়ে যেত? কখনোই না। হ্যাঁ, ছোটদা উষার স্বামী, এটা আমরা বলে চিত্রা আপু বুঝতে চাইবে না, মানতেও চাইবে না। এটা ছোটদাকে বলতে হবে। তাই চিত্রা আপুকে নিজেকে সামলানোর জন্য হলো অন্তত একবার ছোটদার সাথে কথা বলা জরুরি। চুপ হয়ে গেল পূর্ণতা। আসলে পরি ভুল কিছু বলেনি। ওরা সকালে একযোগে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রেম নিজের আর্ট গ্যালারিতে মনোযোগ সহকারে পেন্টিং করছে। তার যে আর্ট এক্সিবিশনে হওয়ার কথা ছিল সেটা আপাতত বাতিল হয়ে গেছে। তাই সেটার জন্য আরও কিছু পেন্টিং দ্রুত বানানো প্রয়োজন। প্রেম গভীর মনোযোগে হাত চালাচ্ছে। হঠাৎ একটা শব্দ কানে আসতেই হাত থেমে গেল প্রেমের। সে পেছনে ঘুরে সামনে তাকালেও ঝড়ের বেগে কেউ এসে তার বুকে আছড়ে পড়ল। তাল সামলাতে না পেরে প্রেম দু কদম পিছিয়ে গেল। চিত্রা প্রেমের টি শার্ট খামচে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। করুণ কণ্ঠে বলল, এমন কেন করলেন প্রেম? তোমার কি একবারের জন্য আমার কথা মনে পড়লো না? তুমি কেন একটাবারের জন্য বুঝলে না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন আমায় এভাবে শেষ করে দিলে প্রেম? কেন আমার মোনাজাতে রাখা বুকটা অন্য কারো নামে লিখে দিলে? কেন এমন করলে প্রেম? কেন? এর থেকে তুমি নিজেই আমাকে শেষ করে দিতে। বিশ্বাস করো, এত কষ্ট হতো না। আমি নিঃশ্বাস নিতে পারছি না প্রেম। মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে ছিঁড়ে নিচ্ছে। আমি শেষ হয়ে যাচ্ছি প্রেম, একদম শেষ হয়ে যাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রেম। থমকে গেল প্রেম। এক ঝটকায় চিত্রাকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। চিত্রার চোখ মুখের অবস্থা দেখে প্রেমের বুকটা কোথাও একটা হাহাকার ছড়িয়ে পড়ল। চিত্রার বলা বাক্য কানের কালকের মাটি চাপা দেওয়া অনুভূতি সচল হয়ে মাথাচাড়া দিয়ে উঠল। তবুও প্রেম নিজেকে শক্ত করে রুক্ষ কণ্ঠে বলল, এসব কী আচরণ চিত্রা? বলা নেই কওয়া নেই, এভাবে জড়িয়ে ধরার মানে কি? আর কী সব আবোলতাবোল বলছো? চিত্রা আহত চোখে তাকালো প্রেমের দিকে। আবার শক্ত করে প্রেমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্রেম, আমাকে একটু শান্তি দাও, না হলে আমি এখনই নিঃশ্বাস না নিতে পেরে মরে যাব। বিশ্বাস করো, অনেক কষ্ট হচ্ছে আমার। প্রেমের অজান্তে চোখের পানি চলে এলো। তবুও সে নিজেকে শক্ত করলো। আবার চিত্রাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, আমাকে টাচ করো না চিত্রা, আমি বিবাহিত। প্রেমের মুখে বিবাহিত কথাটা চিত্রার হৃদয়টা এফোর এফোর করে দিল। সে এবার কাঁদতে কাঁদতে প্রেমের সামনে লুটিয়ে বলল, ধরা গলায় বলল, হয় আমাকে মেরে ফেলো প্রেম, না হয় যেভাবেই হোক আমাকে তোমার করে রাখো। আমি পৃথিবীর আর কিছু বুঝতে চাই না, শুধু তোমার কাছে একটু স্বস্তি চাই। চিত্রার এমন অবস্থায় প্রেমের মস্তিষ্কে সব কিছু গুলিয়ে যেতে লাগলো। কাল যে ব্যাপারটা অন্তত সহজ মনে হয়েছিল, আজ সেটা ভীষণ কঠিন লাগছে। যে চিত্রার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুমি যে আমাকে ভালোবাসো, আমাকে কোনোদিনও বলেছিলে। আর তাই এখন এসব কথা একদম নিরর্থক। আমি বিবাহিত চিত্রা, উষা আমার স্ত্রী। একজন বিবাহিত পুরুষের কাছে ভালোবাসা চাওয়ার চেয়ে ঘৃণিত ব্যাপার আর কিছু হতে পারে না। আমি জানি না তোমার মনে আমার জন্য কি আছে না আছে, তবে আমার মনে তোমার জন্য কিছু নেই। আমি যাকে বিয়ে করেছি তার সাথেই থাকতে চাই, বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল প্রেম। চিত্রা প্রেমের যাওয়ার দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল, যেও না প্রেম। প্রেম দ্রুত কদমে নিজের ঘরে চলে গেল। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বেসিনের সামনে গিয়ে চোখ মুখে ঠান্ডা পানি ঝাপটা দিল। বুকটা তার অস্বাভাবিকভাবে চলছে। এমন তো হওয়ার কথা না, সে তো নিজেকে বুঝিয়ে নিয়েছিল। চিত্রা তার কেবল ভালো লাগা, ভুলেও গিয়েছিল সব। তবে এখন কেন আবারও শুকনো অনুভূতিগুলো চাজা হয়ে উঠেছে। প্রেম নিজের চুল টেনে ধরল। তার চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। বারবার চোখের সামনে চিত্রার আহাজারি, চিত্রার কান্না ভেজা মুখ, চিত্রার বলা সব কথাগুলো ভেসে উঠেছে। কাল চিত্রাকে না দেখে কিছু অনুভব হয়নি। এখন চিত্রাকে ছটফট করতে দেখে বুকের কোথায় একটা তীব্র দহন ফুরেছে। প্রেম নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, মনকে বোঝালো, চিত্রা আমার ক্ষণিকের আবেগ ছিল, যাকে আমি অতি সহজে ভুলে গেছি। চিত্রা আমার জীবনের অতীত। আমি এখন উষার, আমার সব উষার। উষা আমার স্ত্রী, আমার দায়িত্ব, আমার কর্তব্য।
আমি ভাবলে শুধু উষাকে নিয়ে ভাববো, আমি তোমাকে নিয়ে ভাবতে চাই না চিত্রা। প্রেম চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলো, হে মাবুদ, কাউকে কষ্টে রেখো না। চিত্রা আমার জন্য কি ছিল তাই আমার হয়নি, যে আমার জন্য ছিল সে আমার হয়েছে। চিত্রার জীবনে ওর জন্য এমন কাউকে পাঠাও যে তাকে বুঝবে, তার ভালোবাসা বুঝবে। ওর মনে আমার জন্য যা আছে তা ভোলার তৌফিক দান করো। আমার পক্ষ থেকে আর কখনো তাকে আপন করে নেওয়া সম্ভব নয়। যার সাথে আর কিছু হওয়ার নেই তার জন্য মনে মায়া দিও না। প্রেম বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল করে দুপুর হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া শেষ। ইনায়া বসে আছে প্রীতমের ঘরের কাউচে। ইনায়া শিকদার বাড়িতে এসেছে, কুটটা ঘন্টা হয়ে গেছে, অথচ প্যারেলাল কাছ থেকে এখন একটা চুমু জোটেনি। চুমু খাওয়া তো দূর, ব্যাটার দেখাও মেলেনি। রসগোল্লা রসগোল্লা বলে মুখে ফেনা তোলে ফেলা প্যারেলালের কাছ থেকে চুমু খাওয়া ইনায়ের অভ্যাস হয়ে গেছে। এখন প্যারেলাল দিতে না চাইলে ইনায়া তাকে তুলে নিয়ে এসে চুমু খেতে মন চায়। ইনায়া কাউচে বসে গালে হাত দিয়ে হিজিবিজি চিন্তায় বিফোর হয়ে গেল। মনে মনে ভাবলো, আমার প্যারেলাল কি নতুন বেটি পাইলো? আমি কি রোগা হয়ে গেলাম নাকি? সে নিজের দিকে তাকিয়ে বলল, না, এসব তো ঠিক আছে, তাহলে পাত্তা দিচ্ছে না কেন? ব্যাটার লুচ্চুর কি হলো? হায়, আমার প্যারেলালের দিকে না জানি কোন ডাইনি নজর পড়ছে। ইনায়া বসে বসে এপাশ ওপাশ করতে লাগলো। আর কিছুক্ষণ অপেক্ষা করে অধৈর্য হয়ে পড়ল সে। প্যারেলালের দুঃখ তার প্রাণে সহে না। সে গেলে হাত দিয়ে নিজের মনের দুঃখ বেসুরে সহে গায়ে উঠল। ভালোবাসা শুধুই তামাশা, ভালোবেসে বুঝি আপন ভাবে। পরের বুকে মিথ্যে শান্তি খুঁজেছি, আর কারো চলনাতে আমি যে আর ভুলবো না। রূপেরই আগুনে জ্বালাবো সবাই রে, আমি নিচে জ্বলবো না। ইনায়া এসকে গ্রুপের কাজের এত চাপ বাড়ছে, সে প্রীতম দম ফেলার সময় পাচ্ছে না। সে মাত্রই বাসায় এসে ঘরে ঢুকতেই এমন একটা চমৎকার গান গাইতে শুনতে পেয়ে পা থমে গেল। সাথে সাথেই ভ্রু বাঁকিয়ে ফেললো, কিন্তু ইনায়া তাকে লক্ষ্য করলো না। সে মনের থেকে গেয়েই চলেছে। প্রীতম দেওয়ালে হেলান দিয়ে বেশ কিছুক্ষণ ইনায়ার গায়ে এনজয় করলো। তার ঠোঁটের কোণায় লেগে রয়েছে দুরন্তন বাঁকা হাসি। গান গাইতে গাইতে হঠাৎ দরজায় সজোরে আঘাতের শব্দে লাফিয়ে উঠল ইনায়া। আতঙ্কিত চোখে তাকালো পেছনে। প্রীতম দরজা লাগিয়ে এগিয়ে আসছে, ঠোঁটে তার দুষ্টু হাসি। এতক্ষণ প্রীতমকে চেয়েছিল ঠিকই, কিন্তু এখন প্রীতমের চোখে মুখের এক্সপ্রেশন দেখে ইনায়ের কলিজা লাফাতে শুরু করলো। ইনায়া বসার থেকে কাউচের ওপর উঠে দাঁড়িয়ে পড়লো, হুঁশিয়ারি দিয়ে বলল, ব্যাটা লুচ্ছু, ওইখানেই থেমে যান, একদম এগোবেন না। প্রীতম ঠোঁট দুটো পাউন্ড করে ফ্লাইং কিস ছুড়ে দিল। মাই ডিয়ার রসগোল্লা, ডু ইউ মিস মি? ইনায়া ঢোক গিলে বলল, না না না। বলতেই প্রীতম ছো মেরে তাকে কাঁধে তুলে নিল। ফিসফিসিয়ে বলল, উফ বেবি, আমি সব শুনেছি। তুমি প্রীতম স্পেশাল চুমু চাচ্ছ, তাই না? আজকে চুমুতে চুমুতে যদি তোমাকে চাঁদে পাঠিয়ে না দিতে পারি তো আমার নামও প্রীতম শিকদার নয়। বলে ইনায়াকে বিছানায় ছুঁড়ে মারল। ইনায়া ভয়ে ভয়ে হয়ে বলল, না, আমি চুমু খাবো না। প্রীতম কাছে আস্তে আস্তে বলল, প্রীতম শিকদারের কাছে ফর্ম সাবমিট করার অপশন আছে, কিন্তু ক্যান্সেল করার কোনো অপশন নেই বেবি। বলে খপ করে ধরে ফেললো। বিসমিল্লাহ বলে ইনায়ার ফুলফুলো গালের ওপর মিশনের চুমু স্টার্ট করে দিল। সে সকাল থেকে অনুশ্রী বেগমের মাথার প্রচণ্ড ব্যথায় ছিটে যাচ্ছে। অনেক বাম লাগানোর পরও কাজ হচ্ছে না, তাই নিজে চোখ বন্ধ করে শুয়ে আছে। ব্যথায় দুই চোখের কার্নিশ বেয়ে অঝরে পানি পড়ছে। এসব মাথা ব্যথা শুধু চিন্তা করতে করতেই বাড়িয়েছে তিনি। চোখ বন্ধ অবস্থায় কপালে হঠাৎ নরম কিছু হাতের অস্তিত্ব অনুভব করল। সাথে সাথেই চোখ মেরে তাকালেন তিনি। উষা তার ছোট ছোট হাতে সুনিপুণভাবে ওনার কপালের দুই পাশে মালিশ করে দিচ্ছে। অনুশ্রী বেগম মুগ্ধ চোখে তাকালেন। উষা নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করলো, ব্যথা বেশি করছে আম্মু? অনুশ্রী বেগমের ভীষণ আরাম লাগছে উষার মালিশে। তিনি আবার চোখ বন্ধ করে বললেন, তুমি কিভাবে বুঝলে আম্মু আমার ব্যথা করছে? উষা মৃদু হেসে বলল, সকাল থেকে দেখছি আপনার মাথা ধরে বসে আছেন, আবার চোখ দিয়ে পানি আসছে, তাই বুঝলাম আপনার হয়তো মাথা ব্যথা করছে। মনে মনে তৃপ্ত হলেন অনুশ্রী বেগম। সন্তুষ্ট কণ্ঠে বলল, তুমি এত খেয়াল করো আম্মু, আমার নিজের মেয়েরাও তো এত খেয়াল করে না। উষা মুখ ছোট করে বলল, আপনি তো কাল বলেছিলেন আমি আপনার মেয়ে, আবার এখন বাদ দিয়ে দিচ্ছেন। হেসে ফেললেন অনুশ্রী বেগম। তৃপ্তি নিয়ে বললেন, মা হওয়ার জন্য গর্ভধারণ করাটা আবশ্যক নয়। তুমি যদি আমার মেয়ে না হতে এত খেয়াল রাখতে কেন?
যেন আম্মু, প্রেমও তোমার মতো। কিন্তু আমার ছেলেটা কাজে যাবে, সব সময় খেয়াল রাখতে পারে না। আমি প্রেমের ওপর ভীষণ খুশি যে তোমার মতো একটা মেয়ে আমায় এনে দিয়েছে। তাছাড়া আজকালকার বউদের যা চরিত্র। উষা আরও সুনিপুণভাবে মালিশ করতে করতে বলল, আপনার যখনই মাথা ব্যথা হবে আমায় ডাকবেন আম্মু। অনুশ্রী বেগম হেসে বললেন, মাথা ব্যথা এখন অনেকটাই কমে গেছে। তিনি শোয়া থেকে উঠে বসলেন। উষার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি জীবনে অনেক সুখী হও। উষা লজ্জা মিশ্রিত হেসে ফেলল। তিনি নিজের হাত থেকে সাবেকি আলমের বড় বড় 2টা বালা খুলে উষার 2 হাতে পরিয়ে দিয়ে বললেন, এগুলো কখনো হাত থেকে খুলবে না আম্মু। এগুলো বংশীয় প্রতীক। এই দুটো প্রেমের বইয়ের নামে ছিল, তাই তোমাকে দিলাম। উষা অনুশ্রী বেগমের বুকে মাথা রেখে বলল, আমি একটু আপনার কাছে থাকি আম্মু। অনুশ্রী বেগম মাতৃ স্নেহে উষার মাথায় হাত বুলাতে বুলাতে লাগলেন। অনুশ্রী বেগমের কাছাকাছি থাকলে তার কেমন মাতৃ অনুভব হয়। অনুশ্রী বেগম যেভাবে মাতৃস্নেহে জড়িয়ে নেন উষাকে, আম্মুর মৃত্যুর পর ওটাকে ভালোবাসা আর কখনো তার হয়ইনি। প্রহেলিকা হাতে প্রেগনেন্সির কিট নিয়ে দাঁড়িয়ে, যেখানে স্পষ্ট লাল দাগ। তার রাগে দুঃখে কান্না পাচ্ছে। এবারেও এই প্রেগনেন্সি আসেনি। সে হতাশ হয়ে পড়ল। তাকে হতাশ হতে দেখে চারিদিকে ঘিরে এসেছে। কি করবে সে এখন? কিভাবে প্রণয়কে আরও শক্তভাবে নিজের সাথে জড়িয়ে রাখবে? এতগুলো মাস একটাবারও সে পজিটিভ সাইন পায়নি। প্রহেলিকা মনে মনে ভাবল, কাল তো একজন গাইনোলজিস্ট ডাক্তার কনসাল্ট করবে। সে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো প্রণয় বিছানায় বসে। প্রণয়কে দেখে সে বাঁকা হাসলো। শাড়ি ঠিক করে এগিয়ে গিয়ে প্রণয়ের গা ঘেঁষে বসলো। ন্যাকামি করে বলল, কাল দুপুর থেকে কোথাও হাওয়া হয়ে গিয়েছিল জান? প্রণয়ের হাতে ও কপালের রগ তীব্র রাগে ফুলে উঠেছে। সে এতক্ষণ প্রহেলিকার অপেক্ষাতেই ছিল। প্রহেলিকা প্রণয়ের আরেকটু কাছে আসতেই প্রণয় খপ করে প্রহেলিকার চুলের মুঠি ধরে ফেলল। চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে প্রহেলিকাকে কিছু বুঝে ওঠার আগেই তার গাড়ে সর্বশক্তি দিয়ে সজোরে চর বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে প্রহেলিকা ছিটকে 3 হাত দূরে গিয়ে পড়ল। সে অবাক চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় হিংস্র চোখে তাকিয়ে তেড়ে এসে প্রহেলিকার গালে আর একটা চর মারল। চিৎকার দিয়ে বলল, কেন করলি আমার সাথে এমন? কেন আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিলি? তোর বাপের সব কথা তো মেনেই নিয়েছি, তারপরেও কেন আমার জানের পেছনে হাত দিয়ে পড়ে আছিস? কেন আমার জানকে শাস্তি দিচ্ছিস না? কেন বারবার আমার দুর্বল আছাড় দিচ্ছিস? কেন আঘাত করছিস? কিসের এত হিংসে তোর? আরেকদিন যদি আমার জানের দিকে তোর নোংরা হাত বাড়াস, আই সোয়ার তোর কলিজা কেটে আমার পোষা চিতাবাঘকে খাইয়ে দেবো। প্রহেলিকা প্রণয়ের এমন রূপ সে আগে কখনো দেখেনি। এমন বাক্য প্রণয়ের মুখে আগে কখনো শোনেনি। প্রণয়ের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বা হাতে থাকা ইঞ্জেকশনটা প্রহেলিকার গায়ে সজোরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল প্রহেলিকা। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।